Hello everyone, this is Mafiul Hassan Motin. Today I'll talk about the round robin CPU scheduling algorithm. Before going to the main concept of round robin CPU scheduling algorithm, I will talk about the basic terminology of this problem. Here, AT stands for arrival time. AT means arrival time. BT means burst time. Burst time is also called execution time. Execution time. Remaining task is also called remaining burst. So remaining burst is also called remaining task. Most these two statements are similar. WT means waiting time. Waiting time. TAT stands for turn around time. CT means completion time. Completion time is also called exit time. And last one is RT stands for response time. Response time. From this problem, we have to calculate. Number one is Gantt chart. Number two is average waiting time. Number three is average turnaround time. Number four is average completion time. And number five is average response time. আমাদের এই প্রবলেম স্টেটমেন্টে টোটাল প্রসেস আছে P1 P2 আপ টু P6, মানে নাম্বার অফ প্রসেস হচ্ছে 6টা আছে দেওয়া আছে, এবং এই 6টা প্রসেসের করেসপন্ডিং যে অ্যারাইভাল টাইম, সেই অ্যারাইভাল টাইমটাও এইটি কলামে দেওয়া আছে, এবং এই 6টি প্রসেসের করেসপন্ডিং বাস টাইমও দেওয়া আছে। সো আমাদের কি করতে হবে, আমাদের গ্যান্ট চার্ট প্রথমে ড্র করতে হবে এই প্রবলেম থেকে। তো রাউন্ড রবিন অ্যালগোরিদমে বলা আছে যে একটা টাইম কোয়ান্টাম পর্যন্ত সিপিইউ কি করবে, প্রসেসদের সার্ভিস দিবে। তাহলে এখানে দেখেন টাইম কোয়ান্টাম বা টাইম স্ল্যাশের ভ্যালু দেওয়া আছে 3 মিলি সেকেন্ড। ওকে, তাহলে এই 3 মিলি সেকেন্ড করে কি করবে সিপিইউ, প্রত্যেকটা প্রসেসকে সার্ভিস দেবে। তাহলে আমরা এখন গ্যান্ট চার্ট ড্র করব। তো গ্যান্ট চার্ট নিচে যাই। দেখেন আমাদের প্রথমে এই সিপিইউ তার এক্সিকিউশনটা শুরু করবে কখন, 0 টাইমে, 0 মিলি সেকেন্ডে, কারণ আমাদের এই অ্যারাইভাল টাইম হচ্ছে 0, যার কারণে সিপিইউ তার এক্সিকিউশন শুরু করবে 0 টাইমে। আমাদের খুব মনোযোগ দিয়ে গ্যান্ট চার্ট ড্রয়িংটা দেখতে হবে, কারণ গ্যান্ট চার্ট ড্র করতে পারলে অলমোস্ট আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো 0 টাইমে তাহলে রেডি কিউ, আমাদের এই প্রবলেমে দেখেন দেওয়া আছে, একটু নিচের দিকে যাই। হ্যাঁ, ওকে, ওকে। তো এখানে দেখেন 0 টাইমে অ্যারাইভ করছে কে, P3। তাহলে রেডি কিউতে এই মুহূর্তে যে প্রসেসটা আছে সেটা হচ্ছে কি P3।
তাহলে পি3 তার কাজ শুরু করছে কখন? 0 টাইমে। তাহলে সিপিইউ তাকে 0 টাইমে সার্ভিস দেওয়া শুরু করছে, এবং এই পি3 কতক্ষণ সার্ভিস পাবে? তার টাইম কোয়ান্টাম পর্যন্ত। তো টাইম কোয়ান্টাম কত? 3 মিলি সেকেন্ড এখানে দেওয়া আছে। তাহলে 3 মিলি সেকেন্ড পর্যন্ত তাকে আমরা সার্ভিস দিব, 0 থেকে 3। তো 0 থেকে 3 পর্যন্ত যখন সে সার্ভিস নিবে, তখন তার রিমেইনিং বাস্ট কত? তাহলে তার বাস্ট টাইম ছিল 15, সে অলরেডি 3 মিনিট সার্ভিস নিয়েছে, তাহলে তার রিমেইনিং বাস্ট হচ্ছে 12। ওকে, এখন দেখব যে এই ঘড়িতে 3 মিনিটে আর কি কোন কোন প্রসেস রেডিতে এসেছে। তো আমরা দেখলাম যে অ্যারাইভাল টাইম 2 তে এসেছে পি5, এরপরে কি এসেছে? 3 তে এসেছে হচ্ছে পি2। এখন দেখেন আমাদের পি3 প্রসেসের রিমেইনিং বাস টাইম 12, তার মানে এই প্রসেসটা এক্সিকিউশন শেষ হয় নাই। তার মানে সে কি করবে? এখন এই লাইনের প্রথম থেকে সে কি করবে? লাইনের শেষে গিয়ে দাঁড়াবে। এখান থেকে সে কোথায় যাবে? লাইনের শেষে গিয়ে দাঁড়াবে। এরপরে আমাদের কি করতে হবে? আমাদের পি5, এখন লাইনের এই যে রেডি কিউ, কিউ মিনস ওয়েটিং লাইন, এই ওয়েটিং লাইনে সর্বপ্রথম কে আছে? এখন লাইনের প্রথমে আছে হচ্ছে পি5। তাহলে পি5কে আমাদের কি করতে হবে? সার্ভিস দিতে হবে। এখন পি5কে কতক্ষণ সার্ভিস দিব? 3 মিনিট সার্ভিস দেবো, তখন পি5 এর বাস টাইমটা দেখব। সো পি5 এর বাস টাইম হচ্ছে কত? 8। তার মানে একে আমি 3 মিনিট সার্ভিস দেবো, তাহলে 3 মিনিট সার্ভিসে 3 + 3 কত আসবে? 6। তো 6 আসার পরে আমরা এই পি5 এর রিমেইনিং বাস টাইম তাহলে কত হবে? 3 মিনিট, 8 মিনিটের জায়গায় 3 মিনিট নিয়েছে, তাহলে রিমেইনিং বাস্ট হচ্ছে 5। 8 থেকে 3 বাদ যাবে, তাহলে এখন ঘড়িতে 6 বাজে। এখন এই 6 বাজার মধ্যে আর কোনো প্রসেস কি এসেছে? নেক্সট প্রসেস অ্যারাইভাল টাইম ইজ 6। তার মানে আমাদের পি1 প্রসেসটা রেডি কিউতে এসেছে। ওকে, এখন পি5 এর কি এক্সিকিউশন কমপ্লিট হয়েছে? না। তাহলে কি হবে? সে এই লাইনের প্রথম থেকে কেটে যাবে, এবং প্রথম থেকে সে সরে দিয়ে কোথায় যাবে? লাইনের সবার শেষে গিয়ে আবার সে দাঁড়িয়ে থাকবে। তাহলে এটা হচ্ছে পি5 এখানে যাবে। এরপরে আমাদের দেখতে হবে যে লাইনের প্রথমে কে আছে? পি2। তাহলে আমরা পি2কে আবার সার্ভিস দিব। পি2কে কতক্ষণ সার্ভিস দিব? পি2 এর আমাদের বাস টাইমটা দেখতে, পি2 এর বাস টাইম হচ্ছে 7। তার মানে আমি তাকে 3 মিনিট সার্ভিস দিতে পারবো, তাহলে 6 + 3 = 9। 9 হলে তাহলে পি2 এর রিমেইনিং বাস্ট কত হবে? 7 থেকে আমরা 3 বাদ দিলে রিমেইনিং বাস্ট হচ্ছে 4। তাহলে পি2 যেহেতু রিমেইনিং বাস্ট আছে, তার মানে তার এক্সিকিউশন শেষ হয়নি। এখন আমাদের দেখতে হবে যে 9 পর্যন্ত আর কোনো প্রসেস অ্যারাইভ করছে কিনা। তো আমরা দেখলাম নেক্সট প্রসেস অ্যারাইভাল টাইম ইজ হচ্ছে 8। তাহলে 8 যেহেতু হয়েছে, তাহলে আমরা কি করব? আমরা পি4কে লাইনের এখানে দাঁড় করাবো। পি4কে লাইনের এখানে দাঁড় করানোর পরে যেহেতু পি2 এর বাস টাইম এখনো রয়ে গেছে রিমেইনিং বাস টাইম, তাই পি2কে কি করব? লাইনের সবার শেষে দাঁড় করাবো। এরপর দেখেন এই রেডি কিউ এর সবার শুরুতে কে আছে? পি3। এখন সার্ভিস পাবে কে? পি3। পি3 কতক্ষণ সার্ভিস পাবে? এখন পি3 রিমেইনিং বাস টাইম কত? 12। তাহলে তাকে আবার 3 মিনিট আমি সার্ভিস দেব। 9 + 3 = 12। পি3 রিমেইনিং বাস এখন থাকবে কত? 12 থেকে 3 বাদলে 9। এখন ঘড়িতে 12 বাজে, তাহলে 9 থেকে 12টা। এখন নেক্সট প্রসেস অ্যারাইভাল টাইম ইজ 10। ওকে, তাহলে এখানে লাইনের শেষে কে আসবে? পি6 আসবে, কারণ পি6 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 10। এখন পি3 কি তার বাস টাইম শেষ হয়েছে? না,
তাহলে লাইনের শুরু থেকে কেটে গিয়ে P3 কি হবে, রেডি কিউয়ের শেষে চলে যাবে। এখন লাইনের দেখেন আমাদের 6টা প্রসেস ছিল, 6টা প্রসেসই রেডি কিউতে চলে এসেছে। এখন আমরা আর অ্যারাইভাল টাইমের দিকে ফোকাস করতে হবে না। এখন আমরা লাইনের শুরুতে যে থাকবে তাকে আমরা কি করব, সার্ভিস দেব। লাইনের শুরুতে কি আছে এখন, P1। সো P1 কে আমরা এখন সার্ভিস দিব। P1 কে কতক্ষণ সার্ভিস দিব, টাইম কোয়ান্টাম বলবো, আমাদের টাইম কোয়ান্টাম কত, 3 মিলি সেকেন্ড। 12 প্লাস 3 ইকুয়াল টু 15। এবং তাহলে P1 এর রিমেনিং বাস টাইম কত আসবে, 5 থেকে 3 বাদ দিলে রিমেনিং বাস্ট হচ্ছে 2। যেহেতু রিমেনিং বাস্ট আছে সেহেতু P1 কি হবে, লাইনের শেষে গিয়ে দাঁড়াবে। এখন P5 আছে, P5 P5 এই প্রসেসের রিমেনিং বাস টাইম কত, 5 আছে। তার মানে P5 আবার সার্ভিস পাবে 15 প্লাস 3 ইকুয়াল টু 18। সো P5 এর রিমেনিং বাস্ট হচ্ছে 3 বাদ দিলে 2। ওকে, এখন যেহেতু P5 এর রিমেনিং বাস্ট আছে সেহেতু P5 শুরু থেকে কেটে গিয়ে লাইনের শেষে গিয়ে দাঁড়াবে। তো রেডি কিউর পিছনে যে গেল, এরপরে রেডি কিউর ফন্টে কি আছে, ফন্টে আছে হচ্ছে P4, সামনে আছে P4। P4 কে এখন আমরা যে সার্ভিস দিলাম, P4 এর বাস টাইম কত, 10 আছে। তাহলে আমরা 3 মিনিট দিতে পারবো। 18 প্লাস 21, তাহলে 18 প্লাস হচ্ছে 3 ইকুয়াল টু 21 হবে। তাহলে এখানে কত আসবে, রিমেনিং বাস্ট হচ্ছে 7। ওকে, যেহেতু P4 এর এক্সিকিউশন শেষ হয় না, তাই P4 কে কি করতে হবে, লাইনের শেষে নিয়ে আসতে হবে, রেডি কিউয়ের শেষে। এবার লাইনের সবার সামনে কে রয়েছে, সবার সামনে রয়েছে হচ্ছে P2। তাহলে P2 কে আবার সার্ভিস দিব। P2 কে কতক্ষণ সার্ভিস দিব, কারণ P2 এর দেখতে হবে যে রিমেনিং বাস্ট হচ্ছে 4 আছে, তাহলে আমি দিতে পারবো তাকে 3 মিনিট। তাহলে 21 প্লাস 3 ইকুয়াল টু 24। তাহলে P2 এর রিমেনিং বাস্ট কত আসবে, 1। যেহেতু তার রিমেনিং বাস্ট আছে সেহেতু তাকে রেডি কিউয়ের পেছনে আমরা নিয়ে চলে আসবো। এটা কি কত, এটা হচ্ছে P2। ওকে, এবার আমাদের লাইনের শুরুতে আছে P6। P6 P6 এর বাস টাইম কত, P6 এর বাস টাইম হচ্ছে 4। তাহলে আমি তাকে 3 মিনিট দিতে পারবো। 24 প্লাস 3 ইকুয়াল টু 27। তার রিমেনিং বাস্ট কত, 1। যেহেতু রিমেনিং বাস্ট আছে সেহেতু P6 কে আমরা লাইনের শেষে নিয়ে এসে দাঁড় করাবো, সামনে থেকে কেটে দেব। লাইনের শুরুতে আছে আবার কে, P3। P3 হচ্ছে বাস টাইম কত আছে, রিমেনিং বাস টাইম, P3 রিমেনিং বাস টাইম হচ্ছে 9। তার মানে কি 3 মিনিট দিতে পারবো, তাহলে এখানে কত আসবে, 6। তাহলে এটা কত আসবে, গ্যানসেটে 27 প্লাস 3 ইকুয়াল টু 30। যেহেতু P3 কাজ শেষ হয় নাই, তাই P3 কে আমরা কি করবো, লাইনের শেষে দাঁড় করবো। লাইনের শুরুতে কি আছে, P1। P1 এর দেখতে হবে, P1 এর রিমেনিং বাস টাইম হচ্ছে 2, কিন্তু আমরা দিতে পারবো কত, 3 মিলি সেকেন্ড করে আমরা হচ্ছে সার্ভিস সিপিইউ দিতে পারবে, কিন্তু লাগবে তার 2 মিলি সেকেন্ড। তাহলে কত আসবে, 30 প্লাস হচ্ছে 2 ইকুয়াল টু 32। 32 হওয়ার পরে এটা হচ্ছে কি হবে, রিমেনিং বাস টাইম 0 হয়ে যাবে। রিমেনিং বাস টাইম 0 হওয়া মানে হচ্ছে এই P1 আর লাইনের পেছনে গিয়ে দাঁড়াবে না, সে সিস্টেম থেকে টার্মিনেট স্টেটে চলে যাবে। এরপরে হচ্ছে লাইনের শুরুতে আছে কি, P5। সো P5 এর বাস টাইম, রিমেনিং বাস টাইম কত, সো P5 এরও রিমেনিং বাস টাইম হচ্ছে 2। তার মানে এখানেও 3 মিনিট সার্ভিস P3 P5 হিসেবে পাই, কিন্তু যেহেতু তার লাগবে 2 মিনিট, সে 2 মিনিটই নিবে। সো 32 প্লাস 2 ইকুয়াল টু 34। তাহলে এটা রিমেনিং বাস টাইম এটা 0 হয়ে যাবে।
এবং P5 সিস্টেম থেকে ভ্যানিশ হয়ে যাবে। এরপর লাইনের শুরুতে আছে হচ্ছে P4। P4 এর P4 ওকে, তাহলে P4 এর হচ্ছে বাস টাইম, রিমেনিং বাস টাইম 7, 7 থেকে 3 বাদ দিতে হবে 4, তার মানে 34 প্লাস 3 ইকুয়াল টু 37। যেহেতু P4 এর রিমেনিং বাস টাইম আছে, তাই এটা লাইনের শেষে যেয়ে দাঁড়াবে, P4 শেষ হবে। লাইনের শুরুতে, রেডি কিউয়ের শুরুতে কি আছে? P2। P2 কে কতক্ষণ সার্ভিস দিব? P2 কে দেখতে হবে, P2 রিমেনিং বাস্ট হচ্ছে মাত্র 1, তাহলে 1, 37 প্লাস 1 ইকুয়াল টু 38, তাহলে এই 1টা কি হবে? 0 হয়ে যাবে। ওকে, তাহলে P2 টার্মিনেট হয়ে যাবে রেডি কিউ থেকে। এরপর হচ্ছে কি P6, লাইনের শুরুতে আছে P6। P6 এর রিমেনিং বাস টাইম হচ্ছে 1, তার মানে সে শুধুমাত্র 1 মিনিট সার্ভিস নিবে, 39, দেন সে হচ্ছে সিস্টেম থেকে টার্মিনেট করে চলে যাবে। এখন সিস্টেমে P3 এবং P4 আছে, সো P3 দেখতে হবে। P3 হচ্ছে রিমেনিং বাস হচ্ছে 6, 3 মিনিট সার্ভিসের আর রিমেনিং কত থাকবে? 3, তাহলে এখানে কত আসবে? 42, 39 প্লাস 3 ইকুয়াল টু 42। এবং কি হবে? সে লাইনের শেষে গিয়ে দাঁড়াবে, P3 হচ্ছে লাইনের শেষে গিয়ে দাঁড়াবে, সামনে থেকে কেটে যাবে। এরপরে কি আছে? P4। P4 এর রিমেনিং বাস টাইম কত? 4 আছে, তাহলে এখান থেকে 1 বাদ গেলে কত, মানে 3 বাদ গেলে কত থাকবে? 1, তার মানে 42 প্লাস 3 ইকুয়াল টু 45। নেক্সট হচ্ছে, তাহলে এখানে যেহেতু তার রিমেনিং বাস টাইম আছে সে, তাহলে P4 কি করবে? লাইনে রেডি কিউয়ের পেছনে গিয়ে দাঁড়াবে। এবং রেডি কিউয়ের শুরুতে কি আছে এখন? P3। সো P3 রিমেনিং বাস্ট কত? P3 রিমেনিং বাস্ট হচ্ছে 3, তার মানে এটা 0 হয়ে যাবে। 45 প্লাস 3 ইন্টু 48, সো এটা সিস্টেম থেকে টার্মিনেট করবে। এবং লাস্টেরটা যেটা দেখেন P4, সো P4 এর হচ্ছে রিমেনিং বাস্ট কত? 1 আছে, তাহলে এটা হচ্ছে P4, সেই P4 এর রিমেনিং বাস্ট কত? সেই P4 এর রিমেনিং বাস্ট হচ্ছে 1, সো ওভারঅল কত আসবে? 49। এই হলো আমাদের গ্যান্ট চার্ট। ওকে, তাহলে এখানে সিস্টেম থেকে P4 ও টার্মিনেট হয়ে যাবে এবং P4 এর রিমেনিং বাস্ট 0, তার মানে আমাদের যে রিমেনিং বাস টাইম বা যে রিমেনিং টাস্ক আছে, এই টাস্কের ভ্যালু সবগুলো প্রসেসের জন্য 0 আসবে এবং রেডি কিউ থেকে সবগুলো প্রসেস টার্মিনেট করবে। তাহলেই আমাদের গ্যান্ট চার্টটা ড্র কমপ্লিট হয়ে যাবে এবং সিস্টেম থেকে সমস্ত যে প্রসেসগুলো আছে তারা সিপিইউ অ্যাটেনশন নিয়ে টার্মিনেট করবে। এখন আমাদের ওয়েটিং টাইম বের করতে হবে। সো ওয়েটিং টাইম বের করতে পারলেই মোটামুটি আমাদের কাজ সহজ হয়ে যাবে। সো আমি একটু দেখি ওয়েটিং টাইম কিভাবে বের করব। সো ওয়েটিং টাইমের আমরা একটা ফর্মুলা জানি, যেহেতু এটা প্রিমিটিভ রাউন্ড রবিন ওয়ান কাইন্ড অফ প্রিমিটিভ অ্যালগরিদম, সো ওয়েটিং টাইম ইকুয়াল টু স্টার্ট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম প্লাস স্টার্ট টাইম মাইনাস এন্ডিং টাইম। এই ফর্মুলাটা একটু ফলো করতে হবে, তাহলে আমরা P1 প্রসেসের ওয়েটিং টাইম বের করব। সো আমাদের গ্যান্ট চার্টে দেখতে হবে P1 প্রসেস কোথায় স্টার্ট করছে। সো এখানে থেকে স্টার্ট করছে, তাহলে এই P1 প্রসেসের স্টার্ট টাইম হচ্ছে 12, এই P1 প্রসেসের স্টার্ট টাইম এখানে লিখবো আমরা 12 মাইনাস এই P1 প্রসেসের অ্যারাইভাল টাইম কত? 6, ওকে, প্লাস P1 প্রসেস এখানে গেল, আর কোথায় P1 প্রসেস আছে? তাহলে দেখলাম যে এখানে P1 প্রসেসের স্টার্ট টাইম কত? 30। এই পরের সূত্রটা স্টার্ট টাইম 30
এবং এই P1 প্রসেস আগের P1 প্রসেসের এন্ডিং টাইম কত? 15। তাহলে 30 মাইনাস হচ্ছে 15 প্লাস, এরপরে আমাদের কি করতে হবে? আবার দেখতে হবে P1 কোথায় আছে। সো আমাদের P1 আর কোথাও নেই। সো আর কোথাও যেহেতু নেই, সেহেতু কি করতে হবে? এই দুইটার রেজাল্ট যেটা পাবো সেটাই হবে P1 ওয়েটিং টাইম। তাহলে আমরা 12 থেকে 6 সাবট্রাক্ট করলে পাবো হচ্ছে 6 প্লাস 30 থেকে 15 সাবট্রাক্ট করলে পাবো 15, I mean 21 is the waiting time of P1 process. এরপরে আমরা P2 প্রসেসের ওয়েটিং টাইম ক্যালকুলেট করব। সো আমাদের সিস্টেম থেকে দেখতে হবে P2 প্রসেস কোথায় আছে। এই যে এখানে P2 প্রসেস। সো P2 প্রসেসের স্টার্ট টাইম হচ্ছে 6 মাইনাস P2 প্রসেসের অ্যারাইভাল টাইম কত? 3 প্লাস P2 প্রসেসর কোথায় আছে? এই যে এখানে আছে। সো P2 প্রসেসের স্টার্ট টাইম কত? 21 মাইনাস এই P2 প্রসেস স্টার্ট করার আগে আগের P2 প্রসেসের এন্ডিং টাইম কত? 9। সো এই আগের প্রসেসের এন্ডিং টাইম 9, এখান থেকে সাবট্রাক্ট করো। এরপর আবার দেখব P2 প্রসেস কোথায় আছে। এখানে P2 প্রসেস আছে। সো এই P2 প্রসেসের স্টার্ট টাইম কত? 37 এবং এই P2 প্রসেসের আগের P2 প্রসেসের এন্ডিং টাইম কত? এন্ডিং টাইম হচ্ছে 24। সো 24। এরপর আর কোথাও P2 প্রসেস আছে? আর কোথাও P2 প্রসেস নাই। সো আমাদের এগুলো ক্যালকুলেশন করতে হবে। তো আমরা একটু ক্যালকুলেশনটা করি। এটার জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি। তো আমরা কি করব তাহলে, দেখি যে ক্যালকুলেশন করে এটা কত পাওয়া যায়। 6 মাইনাস 3 ইকুয়াল টু 3 প্লাস 21 মাইনাস 9, তাহলে কত আসবে? 15। দেখি আমরা ক্যালকুলেশনটা সুন্দর মতো করার চেষ্টা করি। তাহলে এদিক 21 মাইনাস 9 মানে 12, 12 এর সাথে 3 যোগ করলে হচ্ছে কত? আমাদের হচ্ছে 15 প্লাস 37 মাইনাস 24, তাহলে ওভারঅল কত আসবে? ওভারঅল আসবে হচ্ছে 28। তাহলে আমাদের P2 ওয়েটিং টাইম হচ্ছে 28। কিভাবে? এখান থেকে 3, এখান থেকে 12, 15 আর 37 থেকে 24 সাবট্রাক্ট, তাহলে এখানে কত? 11। তাহলে দেখেন এখানে কত? 37, 7 আর এখানে 6, 7 13, 13 আর এদিকে হচ্ছে 15, 13 আর 15 হলে কত? 28। তাহলে 28 চলে আসলো। তাহলে 28 ইজ দ্য ওয়েটিং টাইম ফর P2 প্রসেস। এরপরে আমাদের ক্যালকুলেট করতে হবে P3 প্রসেসের ওয়েটিং টাইম। তো P3 প্রসেস দেখেন একদম শুরুতে শুরু করছে কোথায়? এটা ধরে নিই 0 টাইমে। তাহলে 0 এবং P3 প্রসেসের অ্যারাইভাল টাইম হচ্ছে 0। 0 মাইনাস 0 প্লাস এই P3 প্রসেস আবার কোথায় স্টার্ট করছে? এখানে স্টার্ট করছে। এখানে P3 প্রসেসের স্টার্ট টাইম কত? 9। তার মানে 9 আর এই P3 প্রসেস আগের P3 প্রসেসের এন্ডিং টাইম হচ্ছে 3। 9 মাইনাস 3 প্লাস আবার সার্চ করতে হবে আমাদের P3 প্রসেস। এখানে আছে P3 প্রসেস। সো এখানে স্টার্ট টাইম P3 প্রসেসে হচ্ছে 27 মাইনাস আগের P3 প্রসেসের, এই P3 প্রসেসের আগের P3 প্রসেস এন্ডিং টাইম কত? 12 প্লাস আমাদের আবার দেখতে হবে P3 প্রসেস আছে কিনা। হ্যাঁ, এখানে আমাদের P3 প্রসেস আছে। সো এখানে এই P3 প্রসেসের স্টার্ট টাইম হচ্ছে কত? 39
39 এবং এই P3 প্রসেসের প্রিভিয়াস P3 প্রসেসের এন্ডিং টাইম হচ্ছে 30 মাইনাস 30। এরপর আবার P3 প্রসেস আছে, সেই P3 প্রসেসের স্টার্ট টাইম হচ্ছে কত 45 এবং এই P3 প্রসেসের আগের P3 প্রসেসের এন্ডিং টাইম কত 42 মাইনাস 42। ওভারঅল আমরা যদি এটা বিয়োগ করি তাহলে আর P3 প্রসেস নেই, তাহলে কত আসে আমরা দেখি। 0 মাইনাস 0 তার মানে হচ্ছে কত 0। সো আমরা ক্যালকুলেশন করি, 9 মাইনাস 3 মানে 6, 27 মাইনাস 12 প্লাস 39, okay, 39 minus 30 plus 45 minus 42. Overall waiting time for P3 is 33. এখানে রেজাল্ট হচ্ছে কত 33। আমরা একটু রিচেক করি, প্রথমে ক্যালকুলেটর ইউজ করতে পারবো। এখান থেকে কত 0, এখান থেকে 6, 9 minus 6, 27 minus 12, 39 is minus 30, 45 minus 42, তাহলে ওভারঅল 33। ওকে, এরপরে আমাদের দেখতে হবে P4 প্রসেস। P4 প্রসেস কোথায় স্টার্ট করছে, এখান থেকে P4 প্রসেসটা স্টার্ট করছে। P4 প্রসেসের স্টার্টিং টাইম হচ্ছে 18 এবং তার অ্যারাইভাল টাইম কত 8। এরপরে আবার দেখতে হবে P4 প্রসেস এইখানে আছে, এখানে স্টার্টিং টাইম হচ্ছে 34 মাইনাস এই P4 এর এন্ডিং টাইম হচ্ছে 21, সো 21 প্লাস কি করতে হবে, P4 কোথায় আছে এখানে আছে, সো এই P4 এর স্টার্টিং টাইম হচ্ছে 42 এবং আগের P4 এর এন্ডিং টাইম হচ্ছে 37 প্লাস এই P4 এর স্টার্টিং টাইম হচ্ছে 48 এবং আগের P4 এর এন্ডিং টাইম হচ্ছে 45। দেখি আমরা ক্যালকুলেশন করে কত আসে। 18 minus 8 plus 34 minus 21 plus 42 minus 37 plus 48 minus 45. So overall waiting time for P4 is 31. So এই ভ্যালুটা হচ্ছে 31। এরপর আমরা ক্যালকুলেট করব হচ্ছে P5 এর জন্য। যেহেতু অনেক বড় একটা এক্সাম্পল নিয়েছি তাই একটু সময় লাগছে, আপনারা ধৈর্য সহকারে দেখুন। এখানে P5, তাহলে P5 শুরু করেছে কখন, P5 এর স্টার্টিং টাইম হচ্ছে 3, P5 এর স্টার্টিং টাইম 3 এবং তার অ্যারাইভাল টাইম হচ্ছে 2, এই যে অ্যারাইভাল টাইম 2, 33 মাইনাস 2। এরপরে P5 আছে এখানে, তার স্টার্টিং টাইম কত 15 এবং আগে দেখেন এই P5 যখন শেষ হয়েছিল তার এন্ডিং টাইম হচ্ছে 6।
6। এরপরে P5 আর কোথাও আছে কিনা? হ্যাঁ, এখানে আছে। তো P5 এর স্টার্টিং টাইম 32 মাইনাস আগের P5 শেষ হয়েছিল 18 এ, সো এটা হচ্ছে 18। এরপরে আর কোথাও P5 আছে? না, আর কোথাও P5 নেই। সো এটা এখানে 3 - 2 = 1, 1, আর এখানে 15 থেকে 6 বাদ দিলে কত আসবে? 9, 9 প্লাস 1 10, 10 এদিকে হচ্ছে তোমার 14 মানে 24, কারণ 32 থেকে 18 বাদ দিলে কত আসে? 14, আর এখান থেকে আসলে 1 15, আর এখান থেকে 9 24। ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে P6, সো P6 এর ওয়েটিং টাইম, তো P6 কোথায় আছে? P6 এই যেখানে আছে। এখানে P6 এর স্টার্টিং টাইম হচ্ছে কত? 24, এবং তার অ্যারাইভাল টাইম হচ্ছে 10 প্লাস P6 আর কোথায় আছে? P6 এই যে এখানে আছে। স্টার্টিং টাইম কত? 38, আগের এন্ডিং টাইম হচ্ছে কত? 27। আর কোথাও P6 আছে? নাই। যেহেতু আর কোথাও P6 নাই, তাহলে আমরা দেখি ওয়েটিং টাইম কত। তাহলে 24 মানে এখান থেকে 14, 14, আর এখানে 27, 38, 8 আর 3 11, 11 আর 14 25। আবার ক্যালকুলেট করি আমরা, এখান থেকে কত হলো? 24 থেকে 10 বাদ দিলে হচ্ছে 14, এখানে 38, 38 থেকে 27 বাদ দিলে হচ্ছে 38, আর 3 11, 11 আর 14 তাহলে 25। ঠিক আছে, এই হচ্ছে 25 হচ্ছে P6 এর ওয়েটিং টাইম। তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম আমাদের ক্যালকুলেট করতে হবে। তো টার্ন অ্যারাউন্ড টাইমের ফর্মুলাটা হচ্ছে ওয়েটিং টাইম প্লাস বাস টাইম ইজ কল্ড টার্ন অ্যারাউন্ড টাইম। তাহলে ওয়েটিং টাইম কত দেখেন, এখানে ওয়েটিং টাইম হচ্ছে 21 প্লাস বাস টাইমটা কত? বাস টাইমটা হচ্ছে যে 5 P1 প্রসেসের জন্য। সো ওভারঅল কত আসে? ওভারঅল হচ্ছে 26। এরপরে ওয়েটিং টাইম P2 এর জন্য 28 প্লাস এর বাস টাইম কত? 7 প্লাস 7, 28 প্লাস 7 35। নেক্সট হচ্ছে 33, 33 প্লাস পৃথিবীর ওয়েট বাস টাইম হচ্ছে 15। ওভারঅল কত আসে? তাহলে দেখেন এখানে 33, 48, তাহলে কারণ 5 3 8, 3 4 48। ঠিক আছে। এরপরে আমাদের বের করতে হবে হচ্ছে P4 এর জন্য টার্ন অ্যারাউন্ড টাইম। তো P4 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? এখানে ওয়েটিং টাইম 31 আর বাস টাইম হচ্ছে 10, তাহলে 41 ওভারঅল। একটু পুরোটাই লিখছি। ওয়েটিং টাইম হচ্ছে 31 প্লাস এর বাস টাইম কত? বাস টাইম হচ্ছে 10, ওভারঅল কত আসলো? 41। P5 এর ওয়েটিং টাইম 24 এবং বাস টাইম হচ্ছে 8, তাহলে ওভারঅল কত? 32। এরপরে হচ্ছে P6, P6 এর ওয়েটিং টাইম 25 প্লাস এর বাস টাইম হচ্ছে 4, ওভারঅল 29। এই ক্যালকুলেশনটা একটু সরিয়ে লিখি। 33 প্লাস 15, 33 প্লাস
15 ইকুয়াল টু 48। এখন আমাদের সিটি বের করতে হবে। তো সিটি বের করার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট এই গ্যান্ট চার্টের এই পাশ থেকে তাকাইতে হবে। তো এই পাশ থেকে তাকালে এটা প্রথম ভ্যালু দেখেন কত, P4 এর প্রথম ভ্যালু হচ্ছে 49। সো P4 এর জন্য 49 উইল বি দ্য কমপ্লিশন টাইম। এটা হচ্ছে P3 সেল, এই থেকে প্রথম ঘন্টা, তাহলে 48 হবে P3 কমপ্লিশন টাইম। এরপরে এটা P4, তো P4 অলরেডি নিয়েছি, সো বাদ। P3 অলরেডি নিয়েছে, বাদ। তাহলে এখানে কত, P6 এর কমপ্লিশন টাইম হবে 39। এরপরে হচ্ছে P2 এর কমপ্লিশন টাইম হবে 38। P2 এর কমপ্লিশন টাইম হচ্ছে 38। এরপরে আমরা দেখো P4 অলরেডি নিয়েছি, P5 নিয়ে নেই, সো এটা হচ্ছে P5 এর কমপ্লিশন টাইম 34। এরপরে P1 এর কমপ্লিশন টাইম হচ্ছে 32। এক কথায় আপনারা কমপ্লিশন টাইম যখন বের করবেন তখন এই গ্যান্ট চার্টের রাইট সাইড দিক থেকে যে বক্সটা পাবেন, যেমন এই বক্সের প্রথম ভ্যালুটা কত, 49। এটা এই বক্সের প্রথম ভ্যালুটা কত, 48। মানে যে ভ্যালুগুলো নেন না, যেমন P4 আমি নিই নাই, সো P4 এর প্রথম ভ্যালু, P3 নিলাম, এরপর P4 আবার তো নেওয়ার দরকার নেই, একবারই শুধু নিতে হবে। এবং এইভাবে প্রত্যেকটা প্রসেসের জন্য যে প্রথম ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাই হবে তার কমপ্লিশন টাইম। এরপর হচ্ছে রেসপন্স টাইম বের করতে হবে। সো রেসপন্স টাইমটা হচ্ছে, দেখেন, যেমন আমি P3 রেসপন্স টাইম বের করব। সো P3 প্রথম সিপিইউ তাকে সার্ভিস দিয়েছে কখন, 0 টাইমে, এবং তার অ্যারাইভাল টাইম কত, অ্যারাইভাল টাইম 0। সো তার রেসপন্স টাইম হবে 0 মাইনাস 0 ইকুয়াল টু 0। এরপরে আমরা দেখব হচ্ছে এটা P5 এর সার্ভিস প্রথম পেয়েছে কখন, 3 টাইমে। তাহলে P5 কোথায়, এটা, সো P5 এর 3 টাইমে পেয়েছে, এবং তার অ্যারাইভাল টাইম কত, তার অ্যারাইভাল টাইম হচ্ছে 2। সো তার রেসপন্স টাইম হবে হচ্ছে 1। এর পরের ভ্যালুটা দেখেন P2। সো P2 এর প্রথম স্টার্টিং টাইমটা কত, 6। সো P2 এর প্রথম স্টার্টিং টাইম হচ্ছে 6, এবং P2 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 3। সো তার রেসপন্স টাইম হবে 3। এরপরে হচ্ছে P3। তো P3 তো অলরেডি নিয়েছি, সো বাদ। P1, সো P1 এর প্রথম স্টার্টিং টাইমটা হচ্ছে কত, 12। তাহলে P1 এর প্রথম স্টার্টিং টাইম 12, এবং তার অ্যারাইভাল টাইম কত, এখানে অ্যারাইভাল টাইম হচ্ছে যে এখানে 6। সো তার P1 এর রেসপন্স টাইম হচ্ছে 6। এরপর P5 নিয়েছি, P4 নিয়ে নাই, সো P4 এর ফার্স্ট স্টার্টিং টাইম কত, 18। কারণ 18 মিলি সেকেন্ডে সিপিইউ সার্ভিস দেওয়া শুরু করছে, এবং P4 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 8। সো 18 minus 8 equal to 10 will be the response time of P4 process. এরপরে দেখেন আমাদের P6 বাকি। সো P6 প্রথম কাজ শুরু করছে কখন, 24 এ, এবং এই 24 এ যখন শুরু করছে তখন হচ্ছে তার, দেখা যাচ্ছে তার কাজ শুরু হয়েছে, এবং তার অ্যারাইভাল টাইম হচ্ছে 10। সো ওভারঅল কত আসে, 40। আমরা একটা জিনিস এখানে একটু লক্ষ্য করতে পারি, যে এখন আমরা ওয়েটিং টাইম ক্যালকুলেট করছি। সো দেখেন এই ওয়েটিং টাইমের এই প্রথম ভ্যালুটা 12 মাইনাস 6, এটাই কিন্তু তার আসলে রেসপন্স টাইম। আবার এখানে দেখেন 6 মাইনাস 3, সো 6 মাইনাস 3 হচ্ছে তার রেসপন্স টাইম। P3 প্রসেসের প্রথম ভ্যালুটা যেটা আমরা ওয়েটিং টাইম বের করছি, স্টার্ট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, এই ভ্যালুটা হচ্ছে কিন্তু তার কি, রেসপন্স টাইম। এরপরে এখানে দেখেন 18 মাইনাস 8, 18। সো এটা হচ্ছে তার রেসপন্স টাইম। এরপরে এইখানে দেখেন 2 মাইনাস
2 3 minus 2 equal to 1 সো এটা 24 মাইনাস হচ্ছে কত 10 সো প্রথম ভ্যালুটাই হচ্ছে তার কি রেসপন্স টাইম তো আমরা সবগুলো বের করলাম এখন আমাদের টার্গেট হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইম ক্যালকুলেট করতে হবে সো আমাদের এখন আর গ্যান্ট চার্টের দরকার নেই আমাদের এই টেবিলটা লাগবে সো কি করব অ্যাভারেজ ওয়েটিং টাইম ক্যালকুলেট করব সো আমি একটু ইরেজ করছি সো আমাদের অ্যাভারেজ ওয়েটিং টাইম ইকুয়াল টু টোটাল ওয়েটিং টাইম ডিভাইডেড নাম্বার অফ প্রসেসেস এটা হচ্ছে ফর্মুলা নাম্বার অফ প্রসেস টোটাল ওয়েটিং টাইম কত 21 প্লাস 28 প্লাস 33 প্লাস 31 প্লাস 24 প্লাস 25 ডিভাইডেড নাম্বার অফ প্রসেস কয়টা আছে 1 2 3 এভাবে কাউন্ট করলে দেখা যাচ্ছে 6টা প্রসেস ওভারঅল কত আসে আমরা একটু ক্যালকুলেটরের মাধ্যমে এটা করি এখানে কত 21 প্লাস 28 প্লাস 33 প্লাস 31 প্লাস 24 প্লাস 25 so 162 divided 6 তাহলে আমাদের এভারেজ ওয়েটিং টাইম হচ্ছে 27 ওকে এরপর আমরা ক্যালকুলেট করব হচ্ছে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম সো আমরা একটু চেঞ্জ আনবো এখানে এই জায়গাতে চেঞ্জ আনবো এই ভ্যালুগুলোতে চেঞ্জ আনবো ফর্মুলাতে টোটাল টিএটি লিখবো ওকে তাহলে দেখি আমাদের নেক্সট ক্যালকুলেশন হচ্ছে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম এটি তাহলে টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম বাই নাম্বার অফ প্রসেস একটা জিনিস রেজাল্ট একটু ডিলিট করে দিই তাহলে এখানে হচ্ছে টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম কত যেমন 26 প্লাস 35 প্লাস 48 প্লাস 41 প্লাস 32 প্লাস 29 এটাকে আমরা সাম অফ করি একটু 26 প্লাস 35 প্লাস 48 প্লাস 41 প্লাস 32 প্লাস 29 26 35 48 41 32 29 তাহলে আসবে রেজাল্ট সাম আসে হচ্ছে 211 ডিভাইডেড 6 সো অ্যাভারেজ টিএটি হচ্ছে 35.167 এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ টার্নঅ্যারাউন্ড টাইম আমরা চাইলে এই সামগুলো এখানে নিচেই করে এই রেজাল্টটা নিয়ে আসতে পারি তাহলে আমাদের আর রিপিট লিখতে হবে না সো আমরা এই কাজটাই করবো যে এটা সামটা এখানে নিচে যোগ করবো তাহলে আমাদের কত 32 আমরা এখন ক্যালকুলেট করবো হচ্ছে এটা একটু বের এসিটি
এখানে এই সামটা করার দরকার নেই, কারণ একই নাম্বার আবার রিপিট লিখতে হচ্ছে। সো এখানে কাজ হচ্ছে আমাদের এসিটি, অ্যাভারেজ কমপ্লিশন টাইম হচ্ছে টোটাল সিটি বাই হচ্ছে নাম্বার অফ প্রসেস। তো টোটাল সিটি কত এখানে দেখেন, এই যে সিটির ভ্যালু দেওয়া আছে এখানে। সো 32 প্লাস 38 প্লাস 48 প্লাস 49 প্লাস 34 প্লাস 39। সো এটা হচ্ছে ওভারঅল সাম হচ্ছে কত, 240। সো 240 বাই 6 কত আসবে, একটু ক্যালকুলেশন করে দেখি। 240 বাই 6, সো ওভারঅল আসে হচ্ছে 40। তাহলে 40 হচ্ছে এসিটি। এখন আমরা রেসপন্স টাইমটা ক্যালকুলেট করবো, এটা খুব ইজি। তারপরে আমি করে দিচ্ছি। তো এটার ফর্মুলাটা হচ্ছে টোটাল আরটি বাই, তাহলে আমরা বের করতেছি এআরটি নাম্বার অফ প্রসেস, তাহলে টোটাল আরটি মাইনাস নাম্বার অফ প্রসেস। সো এখানে টোটাল আরটি আমরা একটু ক্যালকুলেট করি। সেটা হচ্ছে কত, 6 প্লাস 3 প্লাস 0 প্লাস 10 প্লাস 1 1 প্লাস 14। তাহলে এখানে সাম হচ্ছে 34। তাহলে 34 বাই 6, 34/6। তাহলে আমাদের অ্যাভারেজ রেসপন্স টাইমটা হচ্ছে 5.67। সো আশা করি আপনারা এই ভিডিওটা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করেছি এটা সুন্দর মতো বুঝতে পারছেন। আমার একটু সময় বেশি লেগেছে, কারণ আমি একদম নতুন একটা প্রবলেম, আমি নিজেই এর আগে কখনো এই প্রবলেমটা সলভ করি নাই। জাস্ট আমি নিজের মতো করে প্রবলেমটা বানিয়েছি এবং সেই প্রবলেমটা এক্সারসাইজ হিসেবে আমি এখন সলভ করে আপনাদের দেখালাম। সো এরকম টাইপের বিভিন্ন এক্সারসাইজ আমি পরবর্তী ভিডিওতে দিব, আপনারা মনোযোগ সহকারে সলভ করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।